This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভেতরে এসে আবার কিন্তু তারা এখানে অবস্থানে বসে পড়লেন। আমি একটু চেষ্টা করব পুলিশের লাঠিচার্জের ছবিটাই দেখাচ্ছি যে পুলিশের তরফ থেকে কিছু বল প্রয়োগ করা হলো, কিন্তু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেন, তারপর লাঠিচার্জ করা হলো। এই অফিসে গিয়েছিলেন কেন? তারা গিয়েছিলেন প্রতিবাদ জানাতে, আন্দোলন করতে। আমরা যোগ্য হয়ে আমরা এসে সমিতির যোগ্যদের লিস্ট আলাদা করার জন্য আমরা এই আন্দোলন করছি। আমাদের অপরাধ এইটুকুই, আমরা যোগ্য, আমাদের অপরাধ হচ্ছে এইটুকুই। আমরা শিক্ষকই, আমরা অবশ্যই শিক্ষক, যোগ্য শিক্ষক। ঘটনাটা দুর্ভাগ্যজনক, নিন্দাজনক। এগুলো যেমন একদিকে সবই সত্যি, প্রতিশ্রুতি দেওয়ার পর আন্দোলনের প্রশ্নটা আসছে কোথায়? পুলিশ তুমি যতই বড় মাইলে তোমার 100 বড়, তোমার ঘরের সে লোকেরাও তো চাকরি থেকে নিশ্চয়ই কেউ না কেউ বঞ্চিত হয়েছে। এত মানুষ যে বঞ্চিত হয়েছে। দাদা 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 লাথি পর্যন্ত মারছে, লাথি। শিক্ষা দপ্তর পুলিশ প্রশাসনের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। এই দুর্বৃত্ত যারা চুরি করে চাকরি পেয়েছে তাদের চাকরি যাতে না যায়, বা তাদের চাকরির সঙ্গে যোগ্যদেরও চাকরি যেন যায়, এইটাই সরকার চাইছে। আপনার দপ্তরের অধীনস্থ শিক্ষকরা আজকে যেভাবে পুলিশের হাতে নিগৃহীত হলো, লাঠিপেটা কথা হয়ে গেছে তো ভাই, এক কথা কেন বলছেন? হঠাৎ ভারী গলায় বললে আমি উত্তর দিয়ে দেবো? হঠাৎ ভারী গলায় বলতে শুরু করে দিন, বললে আমার গলাটাই এরকম। আমি বলে দিলাম তো, আমার গলাটা এরকম। আপনি কি নিন্দা করছেন এই ঘটনা? আমি যা বলা বলে দিয়েছি। স্যার আপনিও, আরে আপনি তো রাজ্যের শিক্ষামন্ত্রী, একসময় কলেজে অধ্যাপনাও করেছেন কিছুদিন, আর আপনার দফতরের স্কুল শিক্ষকদের পুলিশ ফেলে পেটালো, সজোরে লাথি মারলো, মানে যাকে বলে পদাঘাত। গলা তুলে দুবার তো নিন্দা করতে পারলেন না করতে, উল্টে সাংবাদিকদের উপর হম্বিতম্বি করে কথা ঘুরিয়ে দিতে চাইলেন। দেখুন, আমি ঠোঁট কাটা, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলতে কুণ্ঠা বোধ করি না, আমি অভ্যস্ত এভাবেই। আমি তাই বলবই, এই সেদিন পর্যন্ত যারা স্কুলে পড়িয়েছেন সেই সব শিক্ষককে এভাবে লাঠি পেটা করা যায় না, যেতে পারে না। এটা ঘোর অন্যায়, এটা আসলে শিক্ষায় পদাঘাত। আবার উল্টো দিক থেকে বললে শিক্ষার পদাঘাত, কুশিক্ষার পদাঘাত। আর আপনি কি বললেন মশাই? আপনি কিচ্ছু দেখেননি। ছবিটাই দেখাচ্ছি যে পুলিশের তরফ থেকে কিছু বল প্রয়োগ করা হলো, কিন্তু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেন। শিক্ষক তাদের এইভাবে মাটিতে ফেলে পেটাচ্ছে। আপনারা নিশ্চয়ই পুলিশের ভার্সন নিয়েছেন। ওরা প্রথমে আমাদের এখানে দেয়া টিচার্স, ওদের প্রটেস্ট করার এভরি রাইট আছে। প্রথমে ব্যারিকেড ছিল, ওরা ব্যারিকেডটা ভেঙে তারপর এখানে সামনে গেটের সামনে চলে আসে, ওখানে ওরা পুরো গেটটা ভেঙে ওরা ভিতরে চলে আসে। এটাতে আমাদের পুলিশ কর্মীও আহত হয়েছে। আমরা লিগ্যাল অ্যাকশন নেব। আমাদেরকে দেখে কি মনে হচ্ছে আমরা জঙ্গি বা গুন্ডা বা কিছু? আমাদের সবাইকে দেখুন। কিসের আইন শিখেছেন আপনারা? চলতে দেখছেন এদিকে, লাজ নেই লজ্জা নেই, আবার হাসছেন। লেগেছে, অনেক লেগেছে। অবস্থান করছিলাম, পুলিশ বিনা প্ররোচনায় আমাদেরকে। আপনার কোথায় লেগেছে? আমার মাথায় লেগেছে। টোটাল পিকচার আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে, দ্যাট ওয়াই মানে ওই পুলিশ এইরকম বাদে কেন হলো। আগের যে ফুটেজ আছে যেখানে পুলিশের উপর অ্যাসল্ট করা হলো, ওই ফুটেজটাও দেখার দরকার আছে। দাদা 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 একজনকে লাথি মারছে, দ্যাট ইজ নট ডিজায়ারেবল। আমি নিশ্চয়ই এটা অন রেকর্ডই বলছি, দ্যাট ইজ নট ডিজায়ারেবল। বাট ওয়াই দিস হ্যাজ হ্যাপেন্ড, দ্যাট এন্টায়ার ইনসিডেন্ট, এই পুরোটা ইনসিডেন্টই আমরা একটা রিপোর্ট চেয়েছি আমাদের ডিসিপি যারা ফিল্ডে আছেন ওরা। পুলিশের লাঠিচার্জের ছবিটাই দেখাচ্ছি যে পুলিশের তরফ থেকে কিছু বল প্রয়োগ করা হলো, কিন্তু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেন। একে তো সরকার চুরি করেছে, তারপর শিক্ষক শিক্ষিকাদের উপর এই আচরণ আমরা মেনে নেব না। ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে। স্বাভাবিক, মমতা দুর্নীতি করেছে, দুর্নীতি করে এদের চাকরির জীবনটা সর্বনাশ করেছে।
এখন লড়াই করতে গেলে লাঠিচার্জ ছাড়া কি করবে? এটা তো মমতার নীতি। তাই একেবারে রাজনৈতিক দলের মোটিভেটেড হাঙ্গামা করার জন্য গেছে, তো সেখানে ভাঙচুরের চেষ্টা করেছে, গেট ভেঙে ঢোকার চেষ্টা করেছে, পুলিশের উপর অ্যাটাক করেছে। পুলিশ একটা লেভেলের পর পুলিশকে কিছুটা বল প্রয়োগ করতে হয়েছে। কসবা ডিআই অফিসে পুলিশ ফেলে পেটালো শিক্ষকদের, লাথি মারলো, আর সেখানে রাজনীতি খুঁজে পাচ্ছেন আপনি কুণাল বাবু? শুধুই রাজনীতি দেখছেন, চাকরি হারানোর যন্ত্রণাটা চোখে পড়ছে না? আচ্ছা, আপনারা কি করে বুঝবেন? মনে আছে 2019-এর পর যখন আপনাদের নৌকা প্রায় ডুবতে বসেছিল, আপনি গরিবের ঘরে রাত্রিবাস বলে একটা প্রোগ্রাম নিয়েছিলেন। রাতের পর রাত আপনারা যেতেন গ্রামে। সেই সময় আপনারা মানুষের দুঃখ দুর্দশা আর অতগুলো সিট চলে যাওয়ার কারণ কি, এই ক্ষোভগুলো জানতে গিয়েছিলেন। তা আজ যান না এই চাকরিহারা শিক্ষকদের বাড়িতে, দেখে আসুন না তাদের সন্তানের মুখের দিকে একবার তাকিয়ে, তাদের ড্রয়িং রুমে যান, তাদের বৈঠকখানায় যান, গিয়ে দেখুন সেই পরিবারগুলোর ভেতরে কি দুর্বিষহ অবস্থা আর উদ্বেগ এখন চলছে। দেখুন, যতক্ষণ না নিজের গায়ে আঁচ লাগে ততক্ষণ মানুষ বোঝে না, বিশেষ করে রাজনীতিকদের। আচ্ছা, যারা বিধায়ক আছেন তাদের যদি বলা হয় ভাতা না নিয়ে বিধানসভায় স্বেচ্ছাশ্রম করতে রাজি হবেন? প্রশ্ন হলো, চাকরিহারাদের উপর পুলিশের লাঠি, সজোরে লাঠি, বিশেষ করে এই লাঠি, এমন ছবি সমর্থন করা যায় কি? আমি উত্তর দিচ্ছি, যায় না। এটা মরার উপর খাড়ার ঘা। সরকারি সম্পত্তি নষ্টের কথা বলছে প্রশাসন, আর কি দুয়ে দুয়ে চার করছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশকে আয়না দেখানোর চেষ্টা করেছেন তিনি। সুকান্ত মজুমদার প্রশ্ন করলেন, ওয়াকাফের প্রতিবাদে জঙ্গিপুরে কি হয়েছিল? পুলিশ সেখানে আগে থেকে হাত গুটিয়েছিল কেন? রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করছিল, তাদের বেলাতে এই ধরনের আচরণ পুলিশের আমরা দেখতে পাই না। তারা কি দুধেল গায়ে বলে তাদের গায়ে হাত দেওয়া যাবে না? হাজলামও চলছে গোটা রাজ্যে। একটা অপদার্থ মুখ্যমন্ত্রী বসে আছেন চেয়ারে। এটা দু একটা বিচ্ছিন্ন ঘটনার উপর দাঁড়িয়ে যে জায়গাটা আরও আইন শৃঙ্খলা অবনতি ঘটে যেতে পারে প্ররোচনা দেওয়া হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশকে একরকম একটা ভূমিকা নিতে হয়। সেখানে পুলিশ লোকাচ্ছে আর এখানে পুলিশ লাঠিচার্জ করছে শিক্ষকদের ওপর। শিক্ষকদের লাঠিচার্জ করার জন্য মমতার নির্দেশ ছিল, তাই করেছে। আর জঙ্গিপুরের নির্দেশ ছিল না। সিপিএমের জামানায়ও সিপিএমের পুলিশ কিন্তু আমাদের লাঠিচার্জ করে, এটা সত্য কথা। আমরা সুযোগে দিই, বহু সভা করেছি, তো পুলিশকে লাঠিচার্জ করতে হলে কেন আমি সেটা জানি না। আর ওই পুলিশ কর্মীর বলিহারি, আপনি যে র্যাঙ্কের অফিসারই হন না কেন, আমাদের যুক্তিটা শুনুন। আপনার মাস্টারমশাই ছোটবেলায় ছিল না? এই যে আজকে আপনি গায়ে উর্দি চাপিয়েছেন, মায়ের পেট থেকে পড়েই আপনি পুলিশ হয়ে গিয়েছিলেন, লেখাপড়া করেননি। কার কাছে আপনি শিক্ষা পেয়েছেন? আপনার কাছে জোরালো প্রশ্ন। আপনার কাছে এবং আপনার মতো যারা ডেলিবারেটলি শিক্ষকদের গায়ে লাথি চালিয়েছেন তাদের কাছে আমাদের জোরালো প্রশ্ন। আপনার কুশিক্ষা, আপনি কি করে এত দূর এলেন আমরা ভাবতে বিস্ময় বোধ করছি। শিক্ষক পেটানোকে কুণালবাবু বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যেতে চাইলেন, ততক্ষণে আবার সেম সাইড রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। পুলিশের লাঠিচার্জ জঙ্গিপুরেও তিনি সঙ্গে যোগ করলেন, মানে সিদ্দিকুল্লাহ চৌধুরী বাম আমলে আন্দোলন করেছেন, কিন্তু সিপিএমের পুলিশ তাদের ওপর লাঠি চালায়নি। রাজ্যের মন্ত্রী, সরকার এবং পুলিশ প্রশাসনের দিকেই আঙুল তুলে দিচ্ছেন। সেই পুলিশের দিকে আঙুল উঠছে আজকের ঘটনাতেও। আচ্ছা, এই পরিস্থিতি কি এড়ানো যেত না? তাই ইন্ডোর মিটিংয়ের পর তাদের নেতৃস্থানীয় সঙ্গে আমার বৈঠক হয়েছে। ওরা আমাদের সঙ্গে বসতে চেয়েছিলেন এই শুক্রবার বা শনিবার বা এই সপ্তাহে, সে তারিখও ঠিক হয়ে গেছে। আপনি দাবি করছেন সরকার আপনাদের সর্বতভাবে সাহায্য করছে, তাহলে সেখানে আপনার কথা অনুযায়ী আন্দোলন, লড়াই, প্রতিবাদ এগুলো তো কিছুদিন স্থগিত রাখা যেত। আমরা আমাদের সম্মান ফিরে পেতে এই লড়াইটা নেমেছি, সেখানে ওনারা সহযোগিতা করার বদলে আমাদের গায়ে লাঠি চার্জ করছে। কি করে? তাও আমাদের মহিলা ফিমেল টিচারদের গায়ে নিজেরা মাথায় হেলমেট পরে দাঁড়িয়ে আছে, নির্লজ্জ। ওরা এসে আমাদের তালা ভাঙুন বা অন্যরকম প্রভোকেশন তৈরি করুন, যাই করুন না কেন, আমরা বদ্ধপরিকর, আমরা যোগ্য বঞ্চিতদের পাশে আছি। মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিয়েছে এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায়। যদি বলে তোমাকে 2 মাসে প্রসেস করতে হবে, আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আইনিভাবে, মানবিকভাবে। ফলে এই ধৈর্য আমার মনে হয় ওদের রাখা উচিত। অন্য কোনো প্রভোকেশন যদি ওদের থাকেও
তা সংবরণ করা উচিত বলে আমি মনে করি। পুরো বিষয়ের জন্য দায় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুর্নীতি করেছেন, টাকা দিয়ে শিক্ষকের চাকরি বিক্রি করেছেন। এখন কিছু ছেলেকে তিনি বিভ্রান্ত করছেন, তারা বিভ্রান্ত না হয়ে আন্দোলনের পথে গেছে, তাদের পেটাচ্ছে। প্রত্যেকটা লাঠি প্রত্যেকটা লাঠির হিসেব হবে। আজকে আমরা দেখেছি যে সেন্সিটিভ জায়গায় মহিলাদেরকে আঘাত করা হয়েছে, পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে লাঠিচার্জ করেছে। ওনাদের বুঝতে হবে যে কারা সত্যি ওনাদের সঙ্গে আছে। আজকের আচরণ পরিষ্কার বলে দিচ্ছে একটি কথা, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। তুমি সর্পরূপী ওঝারূপী সর্পকে বিশ্বাস করবে না সরকারকে বিশ্বাস করবে, তোমার ব্যাপার, আমাদের কিছু বলার নেই। বিরোধীরা বলে বারুদের স্তূপে বাংলা, বাংলা সত্যি যেন আজ বারুদের স্তূপ। বঞ্চনার বারুদের কথা বলছি। রোজই বাংলা তপ্ত হচ্ছে, সশব্দর জোরালো বিস্ফোরণ শুধুই এখন সময়ের অপেক্ষা, তাই নয় কি? সদ্য চাকরিহারা এক যোগ্য মেধাবী শিক্ষকের কথাটা এখনো আমার কানে বাজছে, হয়তো আপনাদের কানেও বাজছে। যে মেধার জোরে ক্লাসরুমে অঙ্ক শিখিয়েছি, সেই মেধা দিয়ে বোমাও বাঁধতে পারি। দেখুন, কোনো শিক্ষক যিনি চাকরি হারিয়েছেন তার মুখেও এই মন্তব্যটা যে খুব লুফে নেওয়ার মতো বা শোভনীয়, সে কথা আমরা বলছি না, কিন্তু পরিস্থিতিটা বুঝতে হবে আপনাকে। যদি এটা আপনার হতো, আপনি কি বলতেন? রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে এটা একটা চড়া হুঁশিয়ারি। সত্যি তিনি বোমা বাঁধতে যাচ্ছেন না, এটা একটা রূপক। নিজের রাগ, নিজের দুঃখ, নিজের অভিমান আর নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন। এর মধ্যে দোষ কোথায়? যারা সত্যিকারের বোমা ছুটছে কজনকে ধরতে পারেন? বিনা দোষে কেউ যদি ছারকার হয়ে যায়, একটা সংসার যদি ছারকার হয়ে যায়, ভিতরে ভিতরে দগ্ধে মরে, অনিশ্চিত অন্ধকারে পায়ের নিচে যদি তল খুঁজে না পায়, সে তো চাইবেই যার জন্য, যাদের জন্য আজকের এই ভয়ঙ্কর অনিশ্চিত পরিণতি, তাদের তাক করে একেবারে ছারখার করে দিতে। আমি হলে আমিও করতাম, আপনি হলে আপনিও করতেন। সব সময় ভালো মানুষই চলে না। এই পরিস্থিতিকে সদ্য ঘুম ভাঙা আগ্নেয়গিরির লাভাস্রোতের সঙ্গেও তুলনা করতে পারেন যারা দেখছেন দর্শক আপনারা। সুপ্রিম নির্দেশে চাকরি খুইয়ে যে ক্ষোভের উদ্গীরণ সবে শুরু হয়েছে বাংলা জুড়ে, তপ্ত লাভা কিভাবে ছড়িয়ে পড়ছে চলুন আপনাদের দেখাই জেলায় জেলায় ঘুরিয়ে। টুকরো টুকরো ছবির যে কোলাজ আপনাদের এক ঝলক দেখালাম, তাতে কি মনে হচ্ছে আপনাদের? মনে কি হচ্ছে না? বুকে হাত রেখে বলুন তো। সময়ের সঙ্গে আরও জোরালো হতে পারে এই ক্ষোভের বিস্ফোরণ, মানে প্রতিবাদের ভাষা। রাজনীতি খুঁজবেন না প্লিজ, এতে বিরোধী রাজনীতির উস্কানি শাসক দল দেখতেই পারে, সেটাই স্বাভাবিক, সেটাই হয়। কিন্তু সব যোগ্যতা সত্ত্বেও যাদের আজ দেওয়ালে পিঠ থেকে গেছে, তাদের চোখ দিয়ে পরিস্থিতিটাকে দেখার চেষ্টা করুন। তারা কী বা করতে পারেন আজ? শুধুই ধৈর্য ধরে অপেক্ষা, মুখ্যমন্ত্রীর কথা শুনে আরও 2 মাস অপেক্ষা। সব সবুরে কি মেওয়া ফলে? তারা তো সবুর করেছেন 3 বছর ধরে, কোন মেওয়া আপনারা দিয়েছেন? রাজ্য সরকারের কাছে আমাদের প্রশ্ন, এসএসসির কাছে আমাদের প্রশ্ন। এতদিনে তারা বুঝে গেছেন সবুর করলেই মেওয়া ফলে না। আশায় আশায় অনেক অপেক্ষা করে আজ তারা এই পরিণতি দেখছেন। যোগ্যদের কথা বলছি, 26,000 থেকে অযোগ্যদের আলাদা করা হয়নি। অনেকেই বলছেন সুযোগ থাকা সত্ত্বেও ইচ্ছাকৃত করা হয়নি। তাই আজ প্রকৃত শিক্ষকদের এই প্রশ্ন তুলতেই হচ্ছে। আবার বলছি, যারা খেটে খুঁটে মেধার জোরে ঘাম ঝরিয়ে চাকরি পেয়েছেন তাদের কথা বলছি। তাদের রাস্তায় নামতে কে বাধ্য করলো? কারা বাধ্য করলো? শাসক নেতারা যে বড় বড় কথা বলছেন। আমাদের লড়াই আজকে শেষ না, আমাদের লড়াই চলবে। আপনারা ভাবছেন মানবিকতার কথা বলে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ললিপপ দিচ্ছেন আমাদেরকে। 1900 জয়েন করেছে, একটাই চাকরি পেয়েছি, ঠিক আছে? যোগ্যতা সহে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে পরীক্ষা দিয়েছি। আমাকে এসে সিবিআই পুরো ইনভেস্টিগেট করুক, আমাকে ইন্ডিভিজুয়াল আমাদেরকে ইনভেস্টিগেট করুক। আমরা স্বচ্ছ না অস্বচ্ছ প্রমাণ হয়ে যাবে। আমরা মুখ্যমন্ত্রীর পুষিয়ে নেওয়াতে কেন থাকবো? মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন যে উনি নাকি পুষিয়ে দেবেন। কেন আমরা পুষিয়ে থাকবো?
আমরা যোগ্য প্রার্থী, আমাদের যোগ্য চাকরি আমরা ফিরে পেতে চাই। আমাদের এই ললিপপ আমাদের প্রয়োজন নেই, আমরা সম্মান চাই, আমরা শিক্ষকতার মাধ্যমে সম্মান চাই, আমরা এই ভলেন্টিয়ার সার্ভিস সারা বছর দিই, আমরা প্রত্যেক দিন দিই, যতটুকু পরিশ্রম তার বেশি পরিশ্রম করি আমরা। আমরা অন্য পরীক্ষা দিতে 100 বার রাজি আছি, কিন্তু এই চাকরির জন্য পরীক্ষা দেবো না, কারণ এটা আমাদের ইগোর ব্যাপার, এটা আমাদের সম্মানের ব্যাপার। আমরা যে সামাজিকভাবে আমাদের যে ফেস লস হয়ে গেছে, আজকে আমরা বাজারে যেতে পারছি না, আমরা আজকে দোকানে যেতে পারছি না, স্কুলে গেলে আমরা অবশ্যই আমরা বিভিন্নভাবে হ্যাকেল হতে পারি। আমাদের বিরুদ্ধে না সিবিআই, না বাগ কমিটি, না হাইকোর্ট, না সুপ্রিম কোর্ট কেউই কিন্তু সরাসরি আমাদের দোষী বলেনি। সুপ্রিম কোর্টে হঠাৎ করে একটা কলমের খোঁচায় হাইকোর্টেও গেছে, সুপ্রিম কোর্টে সেই একই কলমের খোঁচায় আমরা চাকরিচ্যুত। কিছু দুর্নীতিবাজদের জন্য আজকে আমাদেরকে তাদের অপরাধের সাজা মাথায় নিয়ে ঘুরতে হচ্ছে। আমরা আমাদের সন্তানের দিকে বলতে পারছি না, সবকটাকে গুলিয়ে দিচ্ছে, বিনা দোষে আমরা অপরাধী হচ্ছি। মুখ্যমন্ত্রী বলছেন যে আমি আগে যোগ্যদের কথা ভাববো, পরে অযোগ্যদের কথা ভাববো। এই প্রশ্ন আমাদের, অযোগ্যদের কথা কেন ভাববে? আজ অযোগ্যদের জন্য আজকে আমরা চাকরি হারা, সেটা চরম লজ্জাজনক। এতজন যে সবাই যোগ্য রয়েছে, প্রত্যেকে পড়াশোনা করেছে, আমাদের এতজনের বিরুদ্ধে যে 17টা অ্যালিগেশন আছে ওনাটা দেখিয়ে দিক না, দেখিয়ে দিক। আমাদেরকে নিয়ে সবাই রাজনীতি করেছে, প্রতিটা দল বলুন, আজকে সিপিএম বলুন, বিজেপি বলুন, বর্তমান শাসক দল বলুন, কোন দলটি নেই যারা আমাদের জন্য রাজনীতি করেনি? প্রত্যেকে কিন্তু আমাদেরকে নিয়ে একদম রাজনীতি করে আমাদেরকে নিয়ে খেলেছে। তার প্রমাণ আপনারা পেয়েছেন, প্রমাণ তার আদালত কক্ষে পাওয়া গেছে, প্রমাণ আজকে কিন্তু সর্বক্ষেত্রে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে সব জায়গাতে পাওয়া গেছে। আজকে প্রথম লাঠি চার্জ খাইনি আমরা, আজকে চাকরিটা বাঁচানোর লড়াই এসেছি, এখন আমাদের সব শেষ। আমরা মরেও গেলে আমাদের কিছু এসে না, কারণ আমরা মরে গেছি। শিলিগুড়ি, মালদা, নদিয়া থেকে মুর্শিদাবাদ, এটাই আজ সারাদিনের ছবি। আজ গোটা বিক্ষোভের অভিমুখ ছিল জেলায় জেলায় টিআই অফিস, মানে স্কুল পরিদর্শকের অফিস। এই অভিমুখ যে নবান্নের দিকে কাল ঘুরে যাবে না, কোনো গ্যারান্টি নেই। আমাদের যোগ্য অযোগ্য লিস্ট দাও, নালে আমরা সমস্ত গোটা রাজ্যের ডিআই অফিসে বন্ধ করে দেবো, অবরুদ্ধ করে দেবো। পুরুলিয়া জেলা বাদে সমস্ত জেলা থেকে অযোগ্যদের একটা লিস্ট বের করা হয়েছিল, শুধুমাত্র পুরুলিয়া জেলা থেকে অযোগ্যদের কোনো লিস্ট বের করা হয়নি। আমাদের পুরুলিয়া ডিআই অফিস সব জানে যে কোন কোন স্কুলে কারা কারা যোগ্য আছে এবং কারা কারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী আছেন। আমাদের একটাই দাবি, আপনারা আমাদের ওএমআর কপি, আমাদের সমস্ত সার্টিফিকেট ডকুমেন্ট আপনারা নেন। আপনারা তো 8-10 বার ভেরিফিকেশন করেছেন, আপনাদেরকে প্রশ্ন করার আমাদের অধিকার আছে। আটকে দিল আমাদেরকে এখানে এই জায়গাতে এসে, শান্তিপূর্ণভাবে এসেছিলাম, আমরা স্যারের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু সেটা করতে দিল না। ডিআই স্যার আসবেন, ডেপুটেশন দেবো, ওনার লিখিত প্রতিশ্রুতি দেবো। আমরা পর্ষদ, সরকার আর কমিশনকে এখন লাশের থেকে আর বেশি কিছু মনে করছি না, কারণ যোগ্য হয়ে আমাদেরকে যদি এইভাবে নিজেদের দায়িত্ব পালন না করে পথে নেমে যেতে হয়, তাহলে আমরা লাশ ছাড়া আর অন্য কি? যারা ছিল ভিতরে তাদেরকে বের করে দিয়েছে, আমরা বসে আছি। যারা চাকরি হারিয়েছে তাদের যে বেদনা, তাদের যে কষ্ট, তার জন্য আমিও সমবেতী। সুপ্রিম কোর্টের জাজমেন্ট, এখানে আমার কিছু করার নেই, যেভাবে ইনস্ট্রাকশন আসছে। আমরা নবান্ন হিলিয়ে দিতে চাই, আমরা নবান্ন হিলিয়ে দিতে চাই। এই কথাগুলো কি শুনতে পাচ্ছে বাংলার প্রশাসন, বাংলার সরকার? নবান্নের 14 তলা পর্যন্ত এই আওয়াজ কি পৌঁছচ্ছে? আর একজনের কথা না শুনিয়ে পারছি না। স্বামী স্ত্রী একসঙ্গে স্কুলের চাকরি খুইয়ে ফেলেছেন এই রায়ের মাধ্যমে। পশ্চিম মেদিনীপুরের ওই শিক্ষক সন্তানকে নিয়েই আজ সামিল হয়েছিলেন বিক্ষোভে। চলুন তার কথা শোনাই। দুজনের চাকরি গেছে, তাই কি বাচ্চাকে নিয়ে? অবশ্যই, কারণ আমরা তো পথে বসে গেছি অলরেডি। তো আমাদের যদি চাকরি না ফেরত দেয়, এই যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ বা আগামীর ভবিষ্যৎ বা যে মাননীয়া, তার ভবিষ্যৎ কি ঠিক থাকবে? সেটাই হচ্ছে প্রশ্ন। আমাদের ভবিষ্যৎ ফিরিয়ে দিক, আমাদের সন্তানদের ভবিষ্যৎ ফিরিয়ে দিক, এবং আমাদের আগামী প্রজন্মের যে ভবিষ্যৎ সেটা সুরক্ষিত করার জন্য মাননীয়কে এগিয়ে আসতে হবে। ওএমআর ইমেজ যেটা, সেটা প্রকাশ করতে হবে অবিলম্বে, আর টার্মিনেশন লেটার দিতে হবে। আমাদের সসম্মানে আমাদের যে কর্মস্থলে ফিরে যেতে হবে। আমাদের ওপরের তলায় আকাশ নয়, আমাদের ওপরের তলায় থাকবে ছাদ, স্কুলের ছাদ, যার নিচে বসে আমরা ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে পারবো। সেই ব্যবস্থা যেন অবিলম্বে করা হয়। দেখুন, 26,000-এর মধ্যে যারা যোগ্য তারা কি সবাই আজ পথে? না, তা হয়তো নয়। মুখ্যমন্ত্রী বলছেন আস্থা রাখতে, শিক্ষামন্ত্রী বলছেন আরও একটু ধৈর্য ধরুন। হয়তো সেই আস্থার জায়গা থেকেই চাকরিহারাদের কেউ কেউ স্কুলে যেতে চেয়েছিলেন একটু ব্যাপার স্যাপার বুঝতে, কিন্তু তারা জানতে পারলেন কি স্কুলের হাজিরা খাতায় নাকি সই করা যাবে না। কেন? জেলা বিদ্যালয় পরিদর্শকের এমনই নির্দেশ।
উত্তর দিনাজপুরে এক শিক্ষিকার অভিজ্ঞতাটা আগে শোনাই আপনাদের। সকালবেলায় যখন আমি মনস্থির করেছি যে না স্কুল যাব, তো হঠাৎ করে দেখছি তো সেখানে আমাদের টিআইসি মেসেজ করলেন, দিদিকে উইথ ডিউ রেসপেক্ট, দিদি ভীষণ কোঅপারেট করেন, কিন্তু আমাকে বলতে হচ্ছে কারণ আমার মনে কিছু প্রশ্ন ভিড় করেছে সে কারণে। তো দিদি বললেন যে কাল ভার্চুয়াল মিটিং এর জিস্ট যা, তোমরা আজকে রেজিস্টার খাতা মানে আমাদের অ্যাটেন্ডেন্স রেজিস্টার যেটা টিচার্সদের বা নন টিচিং স্টাফেদের, সেটাতে তোমরা কেউ সাইন করো না, মানে আমরা যারা 2016 আছি। মুখ্যমন্ত্রী কি বলছে সেটা তো আলাদা ব্যাপার গেল, কিন্তু আমাদের তো অফিসিয়াল প্রোটোকল ফলো করতে হবে। অফিস মারফত আমরা যে খবরগুলো পাবো আমাদেরকে সেই হিসাবে কাজ করতে হবে। আমাদের বৈঠকে সেরকম কিছু আলোচনা হয়নি। এটা যদি কোথাও কেউ বলে থাকে সেটা সম্পূর্ণ মিথ্যা। শিক্ষকরা স্কুলে আসবেন কি আসবেন না সেটার জন্য আমরা এখান থেকে কোনো নির্দেশিকা আমার স্কুল মাস্টারমশাইদের, আমাদের যারা প্রধান শিক্ষক আছেন তাদেরকে দেওয়া হয়নি। তাদের স্কুলে আসা না আসা সে তাদের নিজেদের উপরেই আছে। যেতে পারি কিন্তু কেন যাব? তাহলে ঘুরে দাঁড়ানোই ভালো। দেখুন, ঘুরে দাঁড়াতে মানে চাকরিহারাদের মধ্যে যোগ্য অযোগ্য ভাগ করতে উদ্যোগের কথা বলেছিলেন প্রাক্তন বিচারপতি এবং এখনকার বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। সেই আবেদনে সাড়া দিয়ে সেই প্রস্তাব লিখিতভাবে দিতে বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ঠিক ছিল আজ দুপুর 2টোয় বিকাশ ভবনে ব্রাত্য বসুর সঙ্গে দেখা করবেন প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ, কিন্তু তাল কাটলো শেষ বেলায়। কেন? যখন আমরা 2টোর সময় মুখ্য শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছি এই চিঠি সঙ্গে নিয়ে, ফলে সরকারের এই সদিচ্ছার অভাবে আজকের এই আলোচনা প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রীর সঙ্গে, মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে ভেস্তে গেল। এবং এই যে ভেস্তে গেল, এবং এর জন্য সম্পূর্ণ দায়ী রইলেন মমতা ব্যানার্জি এবং তার প্রশাসন। তাহলে যেতে পারি কিন্তু কেন যাব সেই যুক্তিটা বলেই দিলেন অভিজিৎ বাবু। কি ঠিক ছিল? প্রথমে এসএসসি দফতরে যাবেন অভিজিৎ বাবুরা, সেখান থেকেই যাবেন বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে। এসএসসি দফতরে গেলেও আর বিকাশ ভবন মুখ হননি প্রাক্তন বিচারপতি। তাহলে শিক্ষামন্ত্রীকে যে চিঠি তিনি দিতেন সেটার কি হলো? রায়ের প্রতিবাদে এই যে চিঠি, সেই চিঠি আমরা ছিঁড়ে ফেললাম, কারণ এই সরকারের এই আলোচনার ক্ষেত্রে সরকারের কোন রকম কোনো এই চিঠি আমরা ছিঁড়ে ফেলে দিলাম এই সদিচ্ছার অভাবে। সরকারকে ভয় পাচ্ছে স্যার এই আন্দোলন। হ্যাঁ, সরকার এই আন্দোলনকে ভয় পাচ্ছে। আসলে এই চিঠিটা ব্রাত্যবাবুর কথা ছিল মুখ্যমন্ত্রীর হাতে পৌঁছে দেওয়া। ছেঁড়া চিঠির টুকরো গুছিয়ে হাতেই রাখলেন কৌস্তব বাগচি, আর যেতে যেতেও মানে বিকাশ ভবনে গেলেন না অভিজিৎ বাবু। তারপর কি হলো? তোলো ছিন্ন চিঠি বাঁধো নতুন তারিখ। ওনার এই পুরো ব্যাপারটা উনি নিজেই আসতে চেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কথা অনুযায়ী দলমতের ঊর্ধ্বে উঠে ওনার দলীয় পরিচয় ভুলে গিয়ে সাংসদ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি চেয়েছিলেন। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে মুখ্যমন্ত্রীকে দিদি বলে অনুরোধ করছি যে দিদি ওইটা পাবলিশ করে দিন। কেন ওটা নিয়ে বসে আছেন? সিবিআই তো উদ্ধার করেছে, স্কুল সার্ভিস কমিশন বলেছে যে হ্যাঁ এটার আমরা সত্যতা নিয়ে চ্যালেঞ্জ করছি না, এইটুকু বলে থেমে গেছে। তারা ওটাকে অ্যাকসেপ্ট করে নিক, তাহলে তো 80% সমাধান হয়ে যায়। যে মিডিয়ার কাছে আবেদন না করে লিখিতভাবে আবেদন করুন। তিনি আমার কাছে মুখ্যমন্ত্রী চিঠি দিতে আসারই কথা ছিল। 3টে অবধি আমি বসে ওটাকে ড্রাফট করেছিলাম, কিন্তু আজকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের থেকে বৈঠক ছেড়ে যখন উঠছি তখন শুনতে পেলাম যে পুলিশ কসবায় নৃশংসভাবে লাঠি চালিয়েছে। তারপরেও তিনি এলেন না। মানে আমার একটা লোককবিতার পংক্তি মনে পড়ছে, লোকগানের, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ছাড়ো।